সাথে তার অ্যাকশনগুলো বন্ধ হয়ে গেছে, আয়নাগর বন্ধ হয়েছে, গুমটা বন্ধ হয়েছে, ক্রস ফায়ার বন্ধ হয়েছে, কারণ এগুলো সে করতো। তাকে সরাই দিয়ে যে উন্নয়নটা, সেটা ওই সিচুয়েশনটাই এই উন্নতিটা দিয়ে দিছে। সুতরাং আমি আন্দোলনের কথা বলছি না, আন্দোলন তো সবাই করছে, সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু সে যদি এখনো থাকতো 29 সাল পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো চলতো। সুতরাং এটা ডেভেলপমেন্ট, এটা হলো তারে সরানোটাই আমার একটা বেনিফিট। তো সেই যে বেনিফিটটা পাইছি, সেই বেনিফিটটা ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে, যে আপনার বিচারগুলা, মানে আমরা কথা বলি না, অবশ্যই এটা অন্য প্রসঙ্গে এসে যায়। আপনি মানে যে প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটা কি, লাস্ট যে প্রশ্নটা করলেন যে এটা হচ্ছে ওটা আমি আসিফ মাহমুদ সজীবের এই যে আসিফ মাহমুদ যেটা বলছে, আপনি অলরেডি তার উত্তর দিয়েছেন। আমি এটা সাপোর্ট করি। আমি কেন সাপোর্ট করি শুনেন, একটা লোক মানে 100% বাংলাদেশ বিরোধী, আমি তর্কের খাতিরে 100% বাংলাদেশ বিরোধী ধরে নেন, যেহেতু আমরা আছি, আমাদের মধ্যে উদাহরণ, ওকেও যদি আপনি বাংলাদেশের ইতিহাসটা লিখতে দেন, যে তুমি বাংলাদেশের ইতিহাসটা লিখে 24 পর্যন্ত আসো, তার কি কোনো ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার? লিখতেই হবে। যে 100% বাংলাদেশ বিদ্বেষী, তাকেও লিখতে হবে, বিকজ ইতিহাস, ইউ ক্যানট চেঞ্জ দ্য হিস্ট্রি ওভার দ্য টাইম, আপনি পারবেন না, কখনোই পারবেন। গুরুত্বপূর্ণ। সুতরাং 71টা ছিল কি, আমরা একটা ভূখণ্ড নিছি, একটা ভূখণ্ড, আর 24-এ সেই ভূখণ্ডটা অকুপাই করে যারা বলতেছিল এটা আমার বাবার দেশ, এটা আমার বাবা স্বাধীন করছে, এই যে জায়গাটা ছিল, সেই জায়গাটাতে তাকে সরানো হয়েছে। এই রাষ্ট্রটা সবার, ইট ইজ নট ফর এ ফ্যামিলি, অথবা ইট ইজ নট ফর এ কমিউনিটি। সুতরাং আসিফ মাহমুদ ভাই যেটা বলছে, সেটা দূরদর্শী, আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এটা জাস্টিফাইড। একদম। আপনার সিলেকশন পদ্ধতিটা কি, নির্বাচনের পদ্ধতিটা কি, আমি সিলেকশন বলেন আর ইলেকশন বলেন, পদ্ধতিটা কি আপনাকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ছাত্র দলের কথা পার্টিকুলার, ও যেহেতু আমার সামনে আছে তাই বলছি, কোনো নেগেটিভ অর্থে নয়, আলোচনার অর্থে। আপনি মনে করেন ছাত্র দল এটা হচ্ছে সিলেক্টেড কেস, ডিজায়ার অফ দ্য পার্টি চিফ, এটা তো রং করে কোনো লাভ নাই। অন্তত এই 2টা দলের জন্য, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই 2টা দলের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা মুখে খালি তর্ক করে লাভ নাই। রাজাকারের সাথে একটু দ্বিমত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, হ্যাঁ সময় দিব। সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, উনি কিভাবে হয়েছেন, পিতার পরে উনি, বেগম খালেদা জিয়া রহমান সাহেবের পরে উনি, স্পিকার শেখ হাসিনা প্রগতিশীল নিজের প্রমাণ করার জন্য বানাইছে, আরে শিরিন শারমিন চৌধুরীর সাথে ডেপুটি স্পিকার একজন পুরুষ ছিল। এই যে বানানোর পদ্ধতি, আপনি বানাইতে পারেন যদি হয়, তখন আপনার আর কোনো আলোচনা চলে না। ইচ্ছা যদি কালকে মনে করে বিএনপির যিনি কর্ণধার, উনি যদি মনে করেন যে আমি ছাত্র দলের জায়গায় আমি একটা ছাত্রীকে আমি ছাত্র দলের নেতা বানাই দিব, এটা সম্ভব। কিন্তু আপনি যদি পদ্ধতিগতভাবে আসতেন যে সব ইলেকশনের মাধ্যমে হতে হবে, তাহলে ভিন্ন কথা। সুতরাং আপনি ওটা পাবেন না। যেমন আপনি ধরেন বেগম রোকেয়া আর কবি নজরুলের যদি নাম, আপনি এই 2টা নাম যদি আনেন, দুইজনই কিন্তু একটা বিশাল ব্যাপার, 2 জগতে, পুরুষ জগতে এবং নারী জগতে। বেগম রোকেয়া অজপাড়াগায় তার জন্ম, নারী নেতৃত্ব তার এমনভাবে দিয়ে গেছে যে ওই যাদের আমাদের দেশে বাঙালি, মানে যে মহিলা নারী প্রধানমন্ত্রীদের কথা বলছি, তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন 2 টার্ম, 3 টার্ম, 5 টার্ম, কিন্তু তারাও যদি নারী মুক্তির আন্দোলনের কথা আনতেন, ওনারাও বেগম রোকেয়াকে কি রেফারেন্স দিতেন, ওনারা নিজেদের রেফারেন্স দিতে পারতেন না। তার মানে কি, বেগম রোকেয়ার ট্রান্সপারেন্সি, বেগম রোকেয়ার নেতৃত্ব, এবং নেতৃত্বের সাথে ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক থাকে। যার ট্রান্সপারেন্সি থাকে তার কথা বিনা কারণে মানুষ শোনে। এই কারণে ওনারা ক্ষমতায় থেকে নারীর নেতৃত্বের কথা বলতে গিয়ে বেগম রোকেয়াকে টেনে আনতেন, সেই রংপুরের অজপাড়াগাঁয়ের মেয়ে যে নারী মুক্তি দিছে। আবার যদি নজরুলের কাছে আসেন, নজরুলের কি ছিল, ঢাল নাই তলোয়ার নাই, সে কোথায় নিছে, তার দাবিগুলা, ডিজায়ারগুলা কীভাবে পূরণ হয়েছে, চল 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 দিয়ে শুরু করলেন, যেটা আমাদের আর্মির রণসঙ্গীত ছিল এক সময়, সেটা কিন্তু কার্টেল করা, ডিলিট করা হয়েছে। আপনি জানেন না যে ওই একটা বাজনার গান আমরা ছোটবেলায় দেখতাম, রক্ত গরম হয়ে যেত, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিছি। তার মানে নেতৃত্ব ক্লোজ করা, এই একটা গানের নেতৃত্ব। এবং নজরুলকে যখন কবর দেওয়া হয়, ছাত্রদল মানে জন্মই নিয়েছে এই গানের মধ্যে, আমি সেটাই বলতেছি, এই যে গানের মধ্যে জন্ম, তার যে গতিটা ছিল, ছাত্রদল কি কোনো আপত্তি করছে আর যে এই গানটা নাই কেন? আর্মি আপত্তি করছে এটা নাই কেন? 2টা প্রশ্ন করতাম, 2টা প্রশ্ন অলরেডি আপনি এই যে সে কবর হয়েছে ইয়ের পাশে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, দেখেন সে একটা গান লিখছিল নজরুলের, কি মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার ডিজায়ার
অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি, এবং ফাইনালি তার কবরটা হয়ে গেছে হয়েছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আচ্ছা, আমরা একটু- আমি বলছি এই যে স্বচ্ছতা, আপনি এরা কিন্তু লিডার, এরা প্রধানমন্ত্রী হয় নাই, মন্ত্রী হয় নাই, বাট লিডারশিপ। আজকে চল চল চল, আপনি বলেন না, আমি কাউকে ছোট করছি না, আপনি ভালো কোটেশন, ওই যে আমরা বলি না খনর বচন বা দামি কথা, এরকম বাইর করেন না। গত 55 বছরে ঠিক আপনি আছে, বেছে রাজাকি বেছে ভাই, বের আমরা একটু করেন যে আমাদের quotation কাছে যে type-এর আমাদের কথা আমরা বলেন। দুই নারীর সরকার সাথেই প্রধান ছিলাম ছিলেন। দীর্ঘ সময়, 30 বছর। তো যাই হোক, বাংলাদেশ এবং বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী হওয়া, স্পিকার হওয়া, বিভিন্ন বাংলাদেশে এমন এখন যখন আপনি কথা বলতেছেন এই মুহূর্তে, তখন ঢাকা জেলার এসপি এবং ডিসি দুইজনই নারী, ঠিক আছে। ঠিক আছে, সুতরাং কিন্তু ছাত্র দলের সভাপতি নারী না। না, আমি বলছি এই জায়গাটা, এটা আসলে নারীর কর্মীদের প্রতি অবমূল্যায়ন অথবা আপনার কম মূল্যায়নের কোনো বিষয় না। এটি আপনি দেখেন, বা ধরেন আমি মানে বাস্তবতা আসে, বিশ্ববিদ্যালয়ের দেখেন, ছাত্র সংসদ যেগুলো, বিশ্ববিদ্যালয়ের যে কমিটিগুলো, সেইখানে কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক খুব বেশি আমরা দেখিনি। না, আপনি বাস্তবতা আসেন, দেখেন আমাদের এই দেশ তো সমস্যা সংকুল দেশ, এবং আমাদের এত বেশি জনসংখ্যা, আপনি মনে করেন যে রাত্রে 3টার সময় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো একটা কাজ থাকতে পারে, ভোর রাত্রে কোনো কাজ থাকতে পারে, কিরকম মনে করেন একটা সেল অ্যাক্সিডেন্ট করছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, নানান বিষয় থাকে, ঠিক আছে। সেখানে আমাদের যে এই দেশের যে সংস্কৃতি, ঠিক আছে, একটা মেয়ে আসলে ওইভাবে একেবারেই এই কথা বলতে গেলে অনেকে একটা কাটছাট করে আবার ভুল ব্যাখ্যা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আপনি যারা কম্পিট করেন, হ্যাঁ, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিএনপিতে নাই, ঠিক আছে। যেই দলের অফিসিয়ালি কোনো বাধা নেই, কিন্তু কখনো হয়নি, কখনো হয়নি, আগে হয়নি, হবে না, হওয়ার কোনো সুযোগ, মানে যেটি যেমন আজকে আমি যেটি দিয়ে উদাহরণ দিলাম, আপনার ঢাকা জেলার এসপিডিসি দুইজনই মহিলা হয়ে গেছেন, সামনে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কিন্তু এইটা আমি যেটা বলছি সেটা হলো খুব বাস্তবতা, যে আপনার অনেক বিষয় থাকে যে দেখা গেছে একজন মেয়ে হিসেবে সেটা তার এইভাবে একদম কাভার করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমরা বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমরো এটা হতে সময় লাগবে না, ঠিক আছে। রাজ্জাকি ভাই কি মনে হয় যে যাদেরকে আমরা প্রগতিশীল দলগুলো বলছি, এখানে নারী কখনোই মানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হচ্ছে না? এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনি মানে মানে কোন একটা আপত্তি জানাতে ছোট একটা চাচ্ছিলেন? বিষয়, সেটা হচ্ছে মানে দেখেন, নাহলে আমরা অন্য একটা আলাপে যাব। ছোট একটা জরুরি বিষয়, সেটা আলাপ। হচ্ছে আপনার এই যে ভাই বললেন যে আপনার সিলেকশন অর ইলেকশন, এইটা নিয়ে ছাত্র রাজনীতিতে দেখুন আমাদের যে আপনার নেতা হওয়ার পদ্ধতি, এবং ছাত্রলীগের কথা বলেন, আর একটার কথা বলেন না, ছাত্র শিবির, প্রত্যেকটা সংগঠনের লিস্টেই ধরি না। না, আচ্ছা যাই হোক, তাহলে তো ওনাদের হচ্ছে দেখা গেছে আমি যে বড় দল নিয়ে কথা বলছি। ওনাদের হচ্ছে যে অফিস সেক্রেটারি হয় আর কি, দপ্তর সম্পাদক, সে পরবর্তীতে সেক্রেটারি হয়, সেই সেক্রেটারি আবার প্রেসিডেন্ট হয়, অর্থাৎ এখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আমাদের যেটা বাস্তবতা সেটা যে আপনি আমি ছাত্র দলের ক্যান্ডিডেট, এখানে নানান সাবেক ছাত্রনেতা, আপনার পার্টির হাইকমান্ড, ক্যাম্পাসের টিচাররা, জার্নালিস্টরা, সাধারণ শিক্ষার্থী, নানান রকম বিচার বিশ্লেষণ থাকে, ঠিক আছে। তারপরে এটা এত ঠিক আছে, এটা সহজ পরিষ্কার। প্রক্রিয়া নয়, ঠিক আছে। আমরা আর ওইদিকে না যাই, আমরা একটা আলাপে যাই। একটা সোশ্যাল মিডিয়াতে মানে সংসদের একটা আলাপ নিয়ে প্রচুর আলোচনা চলছে, যেমন ধরেন সে আসলে দুষ্টমি করেছে, এখন এইটা নিয়ে সে ইংরেজি জানে না, এই ধরনের মনস্তত্ত্ব কেন? কারণ এটার সাথে একটু বলে নেই, ছোটবেলায় আমার মনে আছে যে আমি ছোট জালগাটির মতো একটা ছোট শহরে বড় হয়েছে, যেখানে চায়ের আড্ডায় একটা আলাপ শুনতাম, মানে শেখ হাসিনা ভালো ইংরেজি বলে নাকি খালেদা জিয়া ভালো ইংরেজি বলে, এটা আলাপ ছিল। এখন ইংরেজি ভালো বলা বা না বলা কি বড় নেতার লক্ষণ কিনা? আর এখন একজন সংসদ সদস্য ইংরেজির ভিতরে বাংলা বলেছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। আমি এটা বড় করেই বললাম, এখন যদি আপনার মতামত চাই। শুনেন, বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা বিভিন্ন শ্রেণী পেশার বা সাংবাদিক বলেন, উচ্চশিক্ষিত বলেন, কাউকে যদি বলেন যে আপনি 5 মিনিট কথা বলেন অথবা 1 মিনিট কথা বলেন, সে এই বাংলা মানে 1 মিনিট বাংলায় কথা বলেন, এর মধ্যে ইংরেজি শব্দ চয়ন করবে না, 2-একটা ওয়ার্ড ঢুকবে না, আইদার সেন্টেন্স ঢুকবে না, এমন লোকের সংখ্যা খুবই কম, ঠিক আছে। তো আপনি বলেই দিলেন যে বাংলার মধ্যে যদি আপনি ইংরেজির সংমিশ্রণ করতে পারেন, ভাষা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যেটা বোঝাতে চাইছেন সেইটা ঠিকমতো বোঝাতে পারছেন কিনা, সেটা হলো ভাষা, ঠিক আছে। এমনিতে এবং বাংলা ভাষায় তো অনেক মনে করেন সংস্কৃত, এখানে হয়তো বা আপনি একটা রেফারেন্স মানে এটা অবশ্য আপনার দলেরই হয়ে যাবে, একজন ভূতপূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী একসময় ব্যবহার করতেন, উই আর লুকিং ফর শত্রুস। এটা ওয়ান কাইন্ড অফ স্লিপ অফ টাং হয়ে গেছে, একটা শব্দ চলে আসছে, এটা নিয়ে শুনেন এই কাজ তো খইবাজ এই জায়গায় চলে আসছে বাংলাদেশের বিষয়টা। আপনি এত সমস্যা সংকুল একটা দেশে অনেক আলোচনার বিষয় থাকে, অনেক কিছু নিয়ে রিসার্চের বিষয় থাকে, মানে কার্যকরী যে বিষয়গুলি দেশকে আগায় নেওয়ার, সেগুলি বাদ দিয়ে মনে করেন যে এখানে তো উনি তো কোনো ভুল শব্দ চয়ন করেন নাই, কোনো যদি আমি যেটা বললাম, আপনিও যেটি বললেন যে আপনি বাংলার সাথে ইংরেজি সংমিশ্রণ করতে পারলে, ইংরেজি বলতে গিয়ে বাংলা ঢুকাতে সমস্যা কি ভাই? এটা তো কোনো সমস্যা হতে পারে। আমি দেখি রাজ্জাকি ভাই কি মত। আমার ব্যক্তিগত ধারণা, আমি তাকে পার্সোনালি চিনি না, আমার ব্যক্তিগত ধারণা, আমি শুনছি তিনি ইংল্যান্ডে
ছিলেন দীর্ঘদিন বা থাকেন। আমিও পার্সোনালি চিনি না, আমি আচ্ছা, ওনার ভিডিও but- দেখেছি। বাট উনি একটা পোর্শন ইংরেজিতে কথা বলছে, সেটা আমি শুনছি। ওইটুক বলছে যে তাতে বোঝা যায় শি নোজ ইংলিশ, মানে তার প্রনাউন্সিয়েশন, বলার ঢং। তারপরে যেখানে গিয়ে বলছে যে আমাদের গ্রামের রাস্তাগুলো রোডস আর ভেরি কাঁচা রোডস আর নট গুড, এই টাইপের। আমার কাছে মনে হয় এটা সে ইচ্ছা করেই বলছে, এবং এটা ওই খুব মানে ভুল ধরার মতো কিছু নাই। কেন নাই? উনি জেনে শুনেই বলছেন, ইজি করার জন্য বলেন, সুন্দর বা অ্যাট্রাকশন নেওয়ার জন্য বলেন, বলছে উনি ওনার এক্সপ্রেস যা করার সেটা করেছেন। কেন বলছি কথাটা? আমি নিজে একজনের কথা বলি, কমিউনিকেশনটা হলো মেইন ভাষার ক্ষেত্রে, আর আপনি ভাবতে পারেন কতটুকু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি দেখছি বেগম খালেদা জিয়া যে শোনেন বেশি বলেন কম, এদের সংখ্যা পৃথিবীতে খুবই বিরল। তাদের একজন বেগম খালেদা জিয়া। আরেকজনের নাম বললাম না, যিনি শোনেন বলেন বেশি, শোনেন কম, দরকার নাই। আমি খালেদা জিয়া পর্যন্তই থাকি। এবং ওনার যে মেধা ছিল, ভাববার যে ক্ষমতাটা ছিল, সেটার সাথে ইংরেজি ভালো বলেন না বাংলা ভালো বলেন, ইট ইজ ইরিলেভেন্ট। তার মানে জাতিগতভাবে আমাদের একটা দন্যতা। এটা হলো আপনি কাউকে স্যাটার করতে চান। যেমন আমি একজন লোকের কথা বলি, ভদ্রলোক মারা গেছেন, আমি কোম্পানির নামও বলতে পারি, তার নাম ছিল আমানুল্লাহ আমান, এই যে পোলার আইসক্রিমের মালিক। তার ওইখানে আমার যাওয়ার সৌভাগ্য ছিল একবার অন্য এক লোকের সাথে। তখন হঠাৎ করে জাপান থেকে একটা টেলিফোন আসছে। টেলিফোন আসার পর তার বড় এমএ পাশটার চাকরি করে, স্যার কথা বলেন। কথা বলতেছে, আমান স্পিকিং, শুনেন, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, শিপ নো কাম। আমি বৈশা শুনলাম, এবং আমার সাথে আরেক ভদ্রলোক ছিলেন, মেজর কামরুল নামে, রিটায়ার্ড, মারা গেছেন উনি। দেখলাম তার ভাইটাল যা বলার সব বলছে, একটাও ছুটে নাই। কারণ এলসি পাঠাইছি, মানে টাকা পাঠাইছি, ফ্যাক্স আইছে, টেলেক্স আইছে, শিপ আসে নাই। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো আরেকটা কথা বলি, নন স্পিকিং মানে যাদের গেল। মানে কিন্তু ইংরেজি, আমি যেবার যে কথাটা আমি শুনছি, তাতে আমার কাছে মনে হয় শি ক্যান স্পিক গুড ইংলিশ, এবং ওইটুক সে রসিকতা কইরেও বলতে পারে, আমার ধারণা। কিংবা পার্লামেন্টের সবার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতে, আমি জানি না, কিন্তু আমি এটাকে আলোচনা বা স্যাটায়ার করার মতো আমার কাছে কিছু নাই। ঠিক ভালো বলে। সাধারণ মানুষের সাথে যে কানেক্টিভিটি, সেগুলি নিয়ে আমরা অনেক সময় আফসোস করতাম যে বাংলাদেশে যদি এরকম হতো। এবং এটা আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলছি না, বাংলাদেশের মানুষের কাছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, যে মানুষ যে একজন এই ধরনের সরকার প্রধানের প্রত্যাশা করছিল, সেই রকম একজন সরকার প্রধান যিনি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিস জার্নি, যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, উনি সেদিন থেকে আজকে পর্যন্ত এত অল্প সময়ে এত অসংখ্য ইতিবাচক কাজ এবং ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন, সেগুলি বলার মতো পর্যাপ্ত সময় আপনি আমাকে দিতে পারবেন না। তো ওনার চলনে বলনে কথোপকথনে বাংলাদেশের মানুষের উপরে যাচ্ছে কিনা, আমি আসতেছি, একটু সময় দেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, এবং উনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের অতি আপনজন হিসেবে আবির্ভূত হয়েছেন। উনি, আপনি দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসুক না কেন, প্রতিদিন মনে করেন যে তার জনপ্রিয়তা হ্রাস পাইতো আগে। এখন তারেক রহমান, আমার কাছে মনে হয় যে উনি কোথাও দিয়ে যাচ্ছেন, উনি কোথাও কোনো প্রোগ্রামে যাচ্ছেন, একটা টোটাল রাস্তাটা তারেক রহমানময় হয়ে যাচ্ছে। আপনি মানুষ যে ওনাকে নিজের পরম, কেউ তাকে সন্তানের মতো মনে করছে, কেউ ভাইয়ের মতো মনে করতেছে, কেউ অতি আপনজন। এই যে সম্ভবত ওনার কাছে পরের ইনফরমেশন গুলো থাকছে না। না, এখন দেখেন আমাদের, যেমন ধরেন আমরা যারা আছি, আমি বলি খুলনায় যেমন ধরেন নদী কেটে, খাল কেটে মাটিটা আশ্রয়ন কেন্দ্রের বাড়ির উপরে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন, যেই আপনি যে দেশে হাসিনার মতো একজন মানুষ 17 বছর সরকার প্রধান ছিল, এবং এই যে একটা প্রচন্ড ভয়াবহ রকম ফ্যাসিবাদী কাঠামো, সেখান থেকে আপনি মানে ওভারনাইট আপনি একটা একেবারে ভালো সংস্কৃতিতে আসতে পারবেন না, সেখানে গ্র্যাজুয়ালি আসতে হবে। ঠিক আছে, তারেক রহমান যে মনে হয় না যে তাকে ডিফেম করা হচ্ছে না তার দলের লোকরাই? না, দেখেন আমি বললাম তো যে আমাদের যারা, এটা আমি একদম স্বীকার করছি, এবং এটি আপনার এখানে স্যার আমি অন্য জায়গায় বলেছিও, যে আমাদের যারা মানে ক্যাবিনেট সহ বা বিভিন্ন এমপিরা যারা হয়েছেন বা বিভিন্ন দলের কিছু জায়গায় আছেন, তারা তারেক রহমান যে গতিতে এবং যে বিরামহীনভাবে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেই গতির সাথে অনেকে খাপ খাই নিতে পারতেছে না। ঠিক আছে, এবং দে আর ট্রাইং অ্যাট দেয়ার লেভেল বেস্ট, চেষ্টা করতেছে আসতে। এবং এন্ড অফ দ্য ডে যদি কোনো বিএনপি নেতা বা অথবা এমপি মন্ত্রী তার এই পথ চলার সাথে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, সে ছিটকে যাবে, আপনি লিখে রাখেন। আমার মনে হয় না প্রতিমন্ত্রী সাহেব ছিটকে যাবেন। উনি তো সেইটা আপনি একজন মানুষকে নিয়ে ইন্ডিভিজুয়াল উদাহরণ দিচ্ছেন, আমি আই স্ট্রংলি বিলিভ না, কিন্তু ওনারটা যেহেতু সংসদে আলাপ হয়েছে, ওনাকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়। মীরবাড়ি নামে ইউনিয়নের নামকরণ করেছেন, ওনার সারনেম দিয়ে, ওনার সন্তানদের নামে করেছেন, এটা নিয়ে বড় বড় কলাম লেখা হয়েছে। অথচ ধরেন প্রধানমন্ত্রী তার মায়ের নামে
প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন না, কিন্তু প্রতিমন্ত্রী দিচ্ছেন, এবং তার পাশে বসে আলাপও হচ্ছে, কিন্তু উনি কিছু বলেননি, এখন পর্যন্ত আমরা দেখিনি। দেখেন, আমি যেটি বললাম যে এখানে আপনাকে এই ওভারনাইট এটা হবে না, একটু সময় লাগবে। দেখি আপনি রাজ্জাকি আস্তে আস্তে ভাই উনি যে গতি শুরু করেছেন, দেখেন আমি একটু শেষ করে দিচ্ছি। আপনি যে আপনার সচিবালয়ে যে বাংলাদেশে একদম হৃদস্পন্দন, যে কার্যক্ষমতার আপনার সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা, সেই জায়গাটিতে উনি যে যখনই সকাল 8:30 9টার মধ্যে যাওয়া শুরু করেছেন, প্রথম দিকে অনেকে দেখা গেছে যে কয়েক রাত জাগনা ছিল, এরকম মনে হয়েছে যে খুবই ব্যতিব্যস্ত, যে প্রধানমন্ত্রী নিজে এসে এখন দেখেন এটা কিন্তু আপনি হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই এটার সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে না। ওনার ক্ষেত্রে আমরা খুবই পজিটিভ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাই, আমি যেটা রাজ্জাকের কাছে নিয়ে যেতে চাই, যেটা হচ্ছে যে ওনার যে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছেন, কিন্তু সেটা তার দলের ভিতরে যেটা প্রভাবিত হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। আপনি বলতে পারেন যে প্রত্যাশা অনুযায়ী হয় না, বাট হচ্ছে কারো ভিতরে আমরা দেখছি না। যেমন ধরেন উনি ওনার বাড়িতে যাবে, রাজ্জাকি ভাই দেখেন একজন প্রধানমন্ত্রী যাবে, সে তো ইট ভাড়া করে এনে রাস্তা বানাচ্ছে, এটা তো ওটাকে ডিফেন্ড, সেটা নিয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমি বলি, এই প্রধানমন্ত্রী শাসিত দেশ, ইট ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল বডি, এটা একটা কালেকটিভ বডি। কালেকটিভ বডি, উনি হলেন সবার উপরে, সুতরাং যার যত কর্মকাণ্ড সবটার লোড তাকে নিতে হবে, এটাই নিয়ম। যেমন নৌকায় পানি তো ওঠে না নৌকায়, তো নৌকার পানি যেদিক থেকেই উঠুক জমে কোথায়? তলায় গিয়ে, মাঝখানে, একদম মাঝখানে তলায়। তার মানে কি, যেখান থেকেই ঢুকুক পানি, এই উপর থেকে এইখান থেকে ওখান থেকে এক জায়গায় জমে। তা আপনার যে সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে হচ্ছে সবটা লোড তাকে নিতে হবে। কেন বলি, আমি কতগুলো এক্সাম্পল দিই, সিম্পল। আপনি নিশ্চয়ই জানেন যে একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী বলছিলেন, সমঝোতার ভিত্তিতে যদি টাকা কালেকশন করা হয় দ্যাট ইজ নট চাঁদা, ওটা চাঁদা নয়, সমঝোতার ভিত্তিতে নিলে। বিরাট অফেন্সিভ কথা, এটা হলো চাঁদার জন্য ছাড়পত্র দেয়া, এটার জের প্রধানমন্ত্রীর উপরে গিয়ে পড়বে। আরেকজন মানে এত বেশি অনেস্ট হইলেন যে তার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, উনি খাইলেন না, টাকা নিলেন না, 6টা শিশু মারা গেছে সেজন্য হাসপাতালের লাইসেন্স বাতিল করলেন। একবারও ভাবলেন না যে এখানে পোস্ট অপারেটিভ আছে, এখানে আইসিইউ আছে, সিসিইউ আছে, হাসপাতাল বাদ দিতে পারেন না। যুদ্ধের সময় হাসপাতালের উপরে বোম মারে না। আপনি ওই 6টার বিচার হবে, তদন্ত হবে, জাস্টিফাইড, সব কিছু আপনি করবেন। আপনি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিলেন, এটা মানবাধিকার লঙ্ঘন, চিকিৎসা সংবিধান বলতেছে। সুতরাং আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, চিকিৎসা বঞ্চিত করছেন, এটার জের প্রধানমন্ত্রীকে পোহাইতে হবে। জাকাতের চেয়ে চাঁদা ভালো, ওনার এমপি বলেছেন জাকাতের চেয়ে চাঁদা ভালো। আরেকজন এয়ারপোর্ট কাণ্ড ভারতের, এটার জেরও পোহাইতে হবে, কারণ আমরা দেখতেছি যে ভারতের সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক চলতেছে, কিন্তু এই জাহিদ কাণ্ড কিন্তু জটিল থেকে জটিলতর করলো, খেসারতটা কিন্তু প্রধানমন্ত্রীকে দিতে হবে। এরপর আসেন মীর সাহেবের কাহিনী। রাজ্জাকি ভাই, আপনি যেভাবে বলতেছেন বিষয়টা ওরকম না। আমি শেষ করে দেন, আমাদের একদম লাস্ট। এরপরে মীর সাহেবের কাণ্ড, 3টে ইউনিয়নের নাম করলেন। তারেক রহমান সাহেবের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শিখছেন উনি? যেখানে উনি শাহজালাল এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে চান না, তার মায়ের নামে কিছু করতে চান না, যিনি বলতেছেন আমার শরীরে এখন এক্সরে করলে দেখা যাবে কোথাও কোথাও আমার জয়েন্ট লাগেনি, আই এম গেটিং পেইন, এই ধরনের, সেখানে আপনি 3টে ইউনিয়নের নাম দিলেন। কি পরিমাণ উদ্যত্তপূর্ণ এই জিনিসটা আপনি দেখাইলেন। এগুলার সব খেসারত আলটিমেটলি এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। না, পিপল যদি অ্যাকসেপ্ট না করে, বট গাছের ছায়ার মতো আছে এই লোকগুলোর উপরে প্রধানমন্ত্রী, আর যদি ফেল করে প্রধানমন্ত্রী উপরে যাবে এই লোক। এখন আমরা একটু আমানের মন্তব্য নিব, 30 সেকেন্ড।